হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজ আমরা আমাদের এই পর্বে 90 দশকে মুক্তি পাওয়া একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি 7 সম্পর্কে জানব। মুভিটির আইএমডিবি রেটিং 10-এ 8.6 এবং রটেন টমেটোসে 81% ফ্রেশ। তো আশা করি তোমরা আন্দাজ করতেই পারছো মুভিটা কতটা অসাধারণ হতে পারে, কারণ সাধারণত সাইকোলজিক্যাল থ্রিলার মুভির রেটিং এতটা ভালো হয় না। মূলত মুভিটা এত দুর্দান্ত পারফরমেন্স করার অন্যতম কারণ হলো মুভিটার গল্প। তুমি যদি পুরো এক্সপ্লেনেশনটি দেখো তাহলে এক্সপ্লেনেশন শেষে তুমি যে ধাক্কা খাবে তা আমি নিশ্চিতভাবে বলতে পারি অন্য কোনো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখে কখনো খাওনি। তুমি ভাবতে বাধ্য হবে একজন সাইকো কিলার তার মিশন সম্পূর্ণ করতে গিয়ে কি করতে পারে। তাই চলো অযথা কথা না বাড়িয়ে এই দুর্দান্ত অসাধারণ মুভিটি একসাথে উপভোগ করা যাক। তো মুভির শুরুতে আমরা একজন আমেরিকান ডিটেকটিভকে স্যুট টাই পরে ক্রাইম সিনের দিকে যেতে দেখি। ইনি হলেন ডিটেকটিভ উইলিয়াম সমারসেট, যে কিনা অনেক বছর ধরে আমেরিকান পুলিশের সার্ভিস দিয়ে আসছে। তবে আর এক সপ্তাহ পরে তিনি রিটায়ার দিতে যাচ্ছেন। যাই হোক, তো ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করতে গিয়ে তার সাথে দেখা হয় আরেক তরুণ ডিটেকটিভ ডেভিড মিলসের সাথে। তো এখানে আমরা দেখতে পারি তারা একে অপরের সাথে পূর্বে থেকে পরিচিত, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ততটা ভালো না। এখানে আমরা আরও জানতে পারি উইলিয়াম যে আর এক সপ্তাহ পরে রিটায়ার নিতে যাচ্ছে, তারপরে তার পরিবর্তে মিলসই তার কাজগুলো সামলাবে, মানে তার রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, কিন্তু আমরা তো জানি এই দুজনের মাঝে সম্পর্ক আগে থেকেই ভালো না, তাই মাত্র 7 দিন তাদের একসাথে কাজ করতে হবে সেটি তাদের কাউরই ভালো লাগে না। তবে তাদের কোনো কিছু করার নেই, কারণ তাদের দায়িত্ব তো পালন করতে হবে, তাই না? তো এর পরের দিন মিলস এবং উইলিয়ামের কাছে একটি নতুন কেস আসেন। তো এরপরে দুজনেই চলে যায় ক্রাইম সিনে। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটা ষাঁড়ের মতন মোটা মানুষ খাবারের বালতিতে মুখ দিয়ে মরে পড়ে আছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো লোকটি খাবার খেতে খেতে মারা গেছে, কিন্তু যখন তারা লোকটির হাত পা তার দিয়ে বাঁধা দেখে তখন তারা নিশ্চিত হয়ে যায় এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং মার্ডার। এরপরে উইলিয়াম বাদবাকি ইনভেস্টিগেশন করার পরে মিলসকে ফরেন্সিক ডাক্তারকে ডেকে আনতে বলে। অবশ্য মিলস এরপরে ফরেন্সিক ডাক্তারকে বাইরে থেকে ডেকে আনে, কিন্তু উইলিয়ামের এই আচরণে মিলস মোটেও খুশি হয়নি। আশা করি ভাই তোমরা কারণটা বুঝতেই পারছো, একেই তো ওরা একে অপরকে দেখতে পারে না। এর মধ্যে উইলিয়ামও হলো ডিটেকটিভ আর মিলসও হলো ডিটেকটিভ। তো মিলসের এখানে কথা হলো আমিও তো ডিটেকটিভ, তাই না? তাহলে পুলিশের কাজ আমি করতে যাব কেন? যাই হোক, এরপরে উইলিয়াম এবং মিলস বাদবাকি ইনভেস্টিগেশন শেষ করে চলে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই ফরেন্সিক ডাক্তার মিলস এবং উইলিয়ামকে বলছে কেউ এই ভিকটিমকে জিম্মি করে বন্দুকের নল মাথায় ঠেকিয়ে টানা 12 ঘন্টা একটানা তাকে খাবার খেতে বাধ্য করেছে। ফলস্বরূপ লোকটার পেট এতটা ফুলে গিয়েছিল যে সেটা ফেটে গিয়ে তার মৃত্যু হয়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই মিলস এবং উইলিয়াম তাদের ক্যাপ্টেনের অফিসে। সেখানে তারা দুজনে চাচ্ছিল কেসটি যেন তাকে দেওয়া হয়, মানে উইলিয়ামও চাচ্ছে কেসটিকে নিতে, অন্যদিকে মিলসও চাচ্ছে কেসটিকে নিতে। তো আশা করি বুঝতেই পারছো এইরকমের এক অদ্ভুত কেস যেখানে ভিকটিমকে টানা 12 ঘন্টা খাবার খেয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আর এইরকম কেস সমাধান করতে যে কোনো ডিটেকটিভই মরিয়া হয়ে থাকবে, তাই না? যাই হোক, এরপরে মিলস এবং উইলিয়ামের ক্যাপ্টেন প্রথমে উইলিয়ামকে বলে আপনি তো কিছুদিন পরে রিটায়ার করবেন, তা আপনি কি এই কেসটিকে ঝুলিয়ে রেখে যাবেন কিনা? তখন মিলস ক্যাপ্টেনের কাছে এই কেসটিকে পাওয়ার জন্য আবারও অনুরোধ করে। সেই সময় উইলিয়াম উঠে বলে মিলস এই কেসটিকে সামলাতে পারবে না, কারণ মিলস এখানে নতুন, তাছাড়া তার পর্যাপ্ত পরিমাণের অভিজ্ঞতাও নেই। উইলিয়াম আরও বলে সে তার জীবনের শেষ কেস হিসাবে এই কেসটিকে নিতে চায়। অবশ্য মিলস উইলিয়ামের কথায় প্রতিবাদ করলেও ক্যাপ্টেন উইলিয়ামের অভিজ্ঞতা বিবেচনার ভিত্তিতে কেসটি উইলিয়ামকে দিয়ে দেয়। এরপরে মিলস রেগে গিয়ে ক্যাপ্টেনের অফিস থেকে বের হয়ে আসে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই এই শহরে আরও একটি অদ্ভুত খুন হয়েছে। তা যে লোকটি খুন হয়েছে সে ছিল শহরের নামি দামি একজন উকিল। তাই স্বাভাবিকভাবে এই খুনের রহস্য কি তা জানতে পুলিশের পিছে সাংবাদিকরা লেগে পড়ে। তো মিলস এই দিকে ফিরে থাকার কারণে এই কেসটি সে পেয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই ক্যাপ্টেন উইলিয়ামকে গিয়ে এই বিষয়ে জানায় যে শহরে একজন নামি দামি উকিলকে কেউ অদ্ভুতভাবে খুন করেছে, আর খনি রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে লোভ। তো এরপরে যখন উইলিয়াম জানতে পারে এই কেসটি মিলস পেয়েছে, তখন আর সে এই কেসটির প্রতি তেমন আগ্রহ দেখায় না। তবে উইলিয়াম পুরো কেসটির বিষয়ে জানার পরে তার কেমন যেন একটা সন্দেহ হতে শুরু করে। তাই উইলিয়াম আবারও সেই মোটা ব্যক্তি যেখানে মারা গিয়েছিল সেই বাড়িতে যায়। এরপরে উইলিয়াম আবারও ঘরটিকে পুনরায় তদন্ত করে। এক পর্যায়ে যখন উইলিয়াম ফ্রিজ খোলে তখন সে ফ্রিজের মধ্যে রক্ত দিয়ে লেখা দেখতে পায় পেটুক।
মানে যারা বেশি খাবার খায় আর কি। যাই হোক, তো এখন আশা করি বুঝতে পেরেছো লোকে কেন বলে পুরান চালে ভাত বাড়ে বেশি, একেই বলে অভিজ্ঞতা। তো এরপরে এই তথ্য পেয়ে উইলিয়াম তার ক্যাপ্টেনের সাথে দেখা করে এবং ক্যাপ্টেনকে বলে ওই উকিলের খুন এবং এই মোটা মানুষের খুন একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কারণ দুইটা খুনি দেয়ালে খ্রিস্ট ধর্মের মহা 7টি পাপের মধ্যে 2টি পাপ লিখেছে এবং আরও 5টি পাপের নাম লেখা এখনও বাকি রয়েছে, যেগুলো হলো অহংকার, ক্রোধ, হিংসা, কামনা, সর্বশেষ অলসতা। তো এর ফলে এখানে আর কারো বুঝতে অসুবিধা হয় না যে এটা কোনো সাধারণ মার্ডার না, বরং সিরিয়াল কিলিং মিশন। উইলিয়াম বলে খুব শীঘ্রই হয়তো আরও 5টি মার্ডার হতে যাচ্ছে। তো বেচারা উইলিয়াম ভাবতে পারেনি যে ওর লাইফের শেষ কেসটা এতটা ভারী হবে, তাই ও সিদ্ধান্ত নেয় ওর কেসটি ও মিলসকে দিয়ে দেবে, কিন্তু ক্যাপ্টেন এতে মোটেও রাজি হয় না। এরপরে উইলিয়াম অনেকটা বাধ্য হয়ে এই কেসটি তদন্তের স্বার্থে লাইব্রেরিতে গিয়ে এই 7 পাপ সম্পর্কে বিভিন্ন বই পুস্তক পড়ে একটি ধারণা নেয়। অন্যদিকে মিলসও এই কেসের তদন্তে পুরোপুরি লেগে পড়ে, কিন্তু এই রকম হিবিজিবি ধর্মীয় বিষয় এবং সাহিত্যের উপরে ওর কোনো আগ্রহ নেই। ফলস্বরূপ এই বিষয়ে তদন্ত করতে গিয়ে বারবার মিলস বিরক্ত হতে থাকে। যাই হোক, পরের দিন সকালে মিলস তার অফিসে আসে এবং সে দেখতে পায় উইলিয়াম তার নিজস্ব ডেস্কে কাজ করছে। তো উইলিয়াম মিলসকে দেখার পরে তার নিজস্ব ডেস্কটি ছেড়ে দেয়, কারণ আমরা তো সকলেই জানি আর কিছুদিন পরেই উইলিয়াম রিটায়ার করতে যাচ্ছে, তখন এই ডেস্কে এমনিতেই মিলস বসবে, তাই না? যাই হোক, কিছুক্ষণ পরে তাদের অফিস ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করলে মিলস বুঝতে পারে এটি তার ওয়াইফ টেসির কণ্ঠ, কিন্তু হঠাৎ করে মিলসের ওয়াইফ উইলিয়ামের সাথে কথা বলতে চায়, যদিও তাদের মধ্যে সম্পর্ক ততটা ভালো না, মানে মিলস এবং উইলিয়ামের মধ্যে। তারপরও চোখের লজ্জায় পড়ে মিলস উইলিয়ামের কাছে ফোনটি দেয়। তো আমরা দেখতে পাই মিলসের স্ত্রী উইলিয়ামকে আজকে রাতে ডিনারের জন্য ইনভাইট করছে। তো উইলিয়াম প্রথমে অপ্রস্তুত হলেও পরবর্তীতে রাজি হয় তাদের সাথে ডিনার করতে। এখানে কাহিনী হয়েছে কি, আমরা তো সকলেই জানি উইলিয়াম এবং মিলসের সম্পর্কটা ততটা ভালো না। এ খবর আবার মিলসের স্ত্রীও জানে, তাই মিলসের ওয়াইফ উইলিয়ামকে ডিনার করতে এই কারণে ডেকেছে যে যাতে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায়। এরপরে মিলস উইলিয়ামকে তার বাসায় নিয়ে যায়, সেখানে টেসি উইলিয়ামকে ওয়েলকাম করে। এরপরে উইলিয়াম, মিলস এবং টেসি 3 জন মিলে বেশ অনেকক্ষণ গল্প করে। এর ফলে হয় কি, মিলস এবং উইলিয়ামের মধ্যে যে দূরত্বটা ছিল তা দূর হয়ে যায়, মানে এক কথায় বলতে গেলে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যায়। তো এরপরে রাতে ডিনার শেষ করে উইলিয়াম এবং মিলস কেসে তদন্তের জন্য একসাথে বসে। এরপরে মিলস উইলিয়ামকে দ্বিতীয় ব্যক্তি খুন হওয়ার বেশ কিছু ছবি দেখায়। মিলস বলে এই লোকটাকেও প্রথম ভিকটিমের মতন তার দিয়ে বেঁধে উপর করে রাখা হয়েছিল, তবে লোকটির ডান হাত বাঁধা ছিল না, আর সেই হাতে ছিল একটা ছুরি। এছাড়াও লোকটির ক্ষতস্থান দেখলে বোঝা যায় যে সেখান থেকে মাংস কাটা হয়েছে এবং পাশে একটি পাল্লাও রাখা ছিল, যেখানে পুরো 1 পাউন্ড মাংস রাখা ছিল। লোকটির পাশে একটি নোটও ছিল, সেখানে শেক্সপিয়ারের সেই বিখ্যাত গল্প মার্চেন্ট অফ ভেনিসের কিছু কথাও লেখা ছিল। সেই গল্পের ভিলেন সুদখোর একজন লোক থেকে 1 পাউন্ড মাংস চেয়েছিল এভাবে। তো এখান থেকে বোঝা যায় যে খুনি লোকটিকে বাধ্য করেছে তার নিজের মাংস কাটতে, কারণ লোকটি এমন পজিশনে বাঁধা ছিল যে তার হাত শুধু কোমর পর্যন্তই পৌঁছতে পারে। এরপরে উইলিয়াম এবং মিলস বুঝতে পারে এই লোকটি নৃশংস খুনি হলেও লোকটি দুর্দান্ত জ্ঞানের অধিকারী। এখানে উইলিয়াম এবং মিলস ভাবতে থাকে খুনি তার নিশ্চয় তৃতীয় খুনের ইঙ্গিত এই ঘরের মধ্যেই দিয়ে গেছে, কারণ এই ধরনের সিরিয়াল কিলাররা এইরকমটাই করে থাকে। তাই উইলিয়াম এবং মিলস ওই ঘরের সকল ছবি নিয়ে চলে যায় উকিলের ওয়াইফের কাছে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় বেচারি আগে থেকে ডিপ্রেস ছিল, তার মধ্যে এই খুনের কারণে তাকে এখন বাধ্য হয়ে একটি সেফ হাউসে বন্দীদের মতন থাকতে হচ্ছে। এরপরে উইলিয়াম এবং মিলস তার কাছে হেল্প চায়, কিন্তু সে প্রথমে হেল্প করতে চায় না। এরপরে ডিটেকটিভরা অনেক কায়দা কানুন করে উকিলের স্ত্রীকে রাজি করায় তাদের সাহায্য করার জন্য। এরপর উইলিয়াম এবং মিলস যে ছবিগুলো নিয়ে এসেছিল তা দেখে উকিলের ওয়াইফ জানায় তার ঘরের এই ছবিটা কেমন যেন উল্টো রাখা হয়েছে বলে মনে হচ্ছে তার। এরপরে মিলস এবং উইলিয়াম সাথে সাথে ওই রুমে আবারও যায় যেখানে আর কি ওই উকিল খুন হয়েছিল। সেখানে গিয়ে তারা ওই ছবিটিকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ছবির মাঝে কোনো ক্লু পায় না তারা। কিন্তু হঠাৎ উইলিয়াম পেন্টিংয়ের দেয়ালে কিছু দাগ দেখতে পায়। এরপর উইলিয়াম সেখানে ঘষতে ঘষতে দেখতে পায় কারো হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লেখা রয়েছে হেল্প মি, আমাকে সাহায্য কর। এরপর ফরেন্সিক টিম এসে উইলিয়াম এবং মিলসকে জানায় যে সে এতটুকু নিশ্চিত যে এই আঙ্গুলের ছাপ কোনো ভিকটিমের না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেস ম্যাচ করতে
আরও কিছু সময় লাগবে তাদের। তাই উইলিয়াম এবং মিলস অফিসে গিয়ে ডাটাবেস ম্যাচ হওয়ার অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত তারা আর ধৈর্য ধরতে পারে না এবং রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্যাপ্টেন এসে তাদের ডেকে বলে, তোমরা মারাত্মক প্রমাণ খুঁজে বের করেছ। ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেস থেকে জানা গেছে এই লোকটির নাম ভিক্টর, তার আসল নাম থিওডর এলেন। এই লোক চুরি, ছিনতাই, লুটসহ নানা অপরাধে জেল খেটেছিল। এখানে ক্যাপ্টেন আরও বলে, ছোটবেলা থেকেই ভিক্টরের মাথায় কিছু সমস্যা ছিল, কিন্তু এখানে অবাক করা বিষয় হলো যেই উকিল মারা গেছে সেই উকিলই ভিক্টরকে তার মামলা থেকে বাঁচিয়েছিল। তো এখানে উইলিয়াম এবং মিলস মনে করতে থাকে হয়তো ভিক্টর এই উকিলকে খুন করেছে, যেহেতু এই উকিল টাকার লোভে একজন অপরাধীকে বাঁচিয়েছে, যদিও সেই অপরাধীটা সে নিজেই। তো এখানে কাহিনী হয়েছে কি, সাইকোরা তো সাইকোই হয়, মানে তাদের মানসিক সমস্যা থাকে। তো তুমি তাকে বাঁচাও অপরাধ করে, কিংবা অন্য যাকেই বাঁচাও, তার কথা হলো তুমি অপরাধ করেছো, মানে মরতে হবে আর কি। যাই হোক, তো এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে ভিক্টরকে খুঁজে পেতে হবে। তাই পুলিশ ক্যাপ্টেন ও তার দলবল নিয়ে ভিক্টরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর আলাদা গাড়িতে উইলিয়াম এবং মিলস সেখানে যায়। এরপর স্পেশাল ফোর্স ভিক্টরের পুরো বাড়ি তল্লাশি করে এবং এক রুমে এসে তারা দেখতে পায় কেউ একজন কম্বল মুড়ি দিয়ে সেখানে শুয়ে আছে। তারা তাকে উঠাতে গেলে দেখতে পায় সে আর কেউ না, যাকে তারা খুঁজছে এটাই সেই ভিক্টর, যাকে বিছানার মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং হাত কাটা ও পুরো শরীর ক্ষত দিয়ে ভরা। এক কথায় বলতে গেলে ভিক্টরকে হরর মুভির ভূতের মতন বানিয়ে ফেলেছে কিলার। যাই হোক, ভিক্টরের এই অবস্থা দেখে সেখানে অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায়, কেউ আবার বমিও করতে থাকে। আর তারা সেখানে দেয়ালে বড় করে লেখা দেখতে পায় অলসতা। তো ভিক্টরের হাত দেখে ডিটেকটিভদের আর বুঝতে বাকি হয় না এই হাত কেটে নিয়েই ওই দেয়ালে হেল্পে লিখেছিল ওই সাইকো কিলার। এর মাঝে হঠাৎ ভিক্টর ভূতের মতন চিৎকার দিয়ে ওঠে। এর ফলে সবার কদম জোড়া হাঁটুর নিচে নেমে যাওয়ার অবস্থা হয়ে যায়। আসলে সবাই ভেবেছিল ভিক্টর মারা গেছে, কারণ এইরকম বাজে অবস্থায় কোনো মানুষ আবার বেঁচে থাকতে পারেনি। তারপরে দ্রুত ভিক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষ করে জানায় যে এইরকম বিভৎস রোগী সে তার জীবনে আগে কখনো দেখেনি। সে আরও বলে এই লোকটিকে প্রায় 1 বছর ধরে বিছানায় আটকে রাখা হয়েছিল, তাকে টর্চার করা হয়েছিল। এরপরে ইনফেকশন হলে তাকে অ্যান্টিবায়োটিক দিয়েও বাঁচিয়ে রাখা হয়েছে। তাকে এত কম খাবার দেওয়া হয়েছে যে সে তার ক্ষুধার যন্ত্রণায় নিজের জিহ্বায় খেয়ে ফেলেছে। ডাক্তার এখানে আরও বলে এখন তার যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা তার চিকিৎসা করি তাহলে সে এখনই মারা যাবে। এরপরে উইলিয়াম এবং মিলস কোনোভাবেই বুঝতে পারছিল না এই সাইকো কিলার কী গেম খেলছে, কিংবা পরের শিকার কেই বা হতে যাচ্ছে। তাদের হাতে বিন্দু পরিমাণ কোনো ক্লু বা তথ্য নেই। এই কথাবার্তার মাঝে একজন সাংবাদিক তাদের ছবি তুলতে চায়, কিন্তু মিলস তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই যে মিলস এই সাংবাদিককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, এই ঘটনাটা একটু মনে রাখবেন। যাই হোক, এরপরে তারা ডিউটি শেষ করে যে যার বাড়ি ফিরে যায়। এরপরে রাতে হঠাৎ করে উইলিয়ামের কাছে ফোন করে বসে মিলসের স্ত্রী টেসি। উইলিয়াম এটা শুনে বেশ অবাক হয়ে যায় এবং তার কাছে বিষয়টা বেশ সন্দেহজনক মনে হয়। যাই হোক, পরের দিন টেসি উইলিয়ামের সাথে দেখা করে, তখন সে বলে আমি মা হতে চলেছি, কিন্তু সে বুঝতে পারছে না মিলস কি বাবা হওয়ার জন্য রেডি কিনা, এই বিষয়ে তার আসলে কি করা উচিত। তখন উইলিয়াম বলে তার লাইফে একমাত্র রিলেশনশিপেও সে এই বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছে, এর ফলে তার রিলেশনটিও টিকেনি। তো তোমাদের উচিত হবে তোমরা নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করো। এরপরে উইলিয়াম এবং মিলস দেখা করে এবং একসাথে কেসের বিষয়ে আলাপে বসে। উইলিয়াম বলে ঘড়ি তার প্রতিটি কোণে 7টি পাপের নাম লিখে গেছে, আর সেই সাথে কিছু সাহিত্যিক বইয়ের কোডও দিয়ে গেছে। তাই আমাদের উচিত হবে ওই সব বইগুলো লিস্ট বের করে লাইব্রেরিতে খোঁজ নেওয়া, আর কে কে এই সব বইগুলো পড়ছে সেই সম্পর্কে জানা। তো এখন প্রশ্ন হলো কিভাবে এই বইগুলো যারা পড়ছে তাদের পাওয়া যাবে। মূলত আমেরিকাতে FBI এই ধরনের গোয়েন্দাগিরি করে থাকে, যেমন কে কে সাইকো, মার্ডার, ক্রাইম কিংবা ভিন্ন ধর্মী কোনো ফিলোসফির বই নিচ্ছে বা পড়ছে, তাদের উপরে FBI গোপনে নজর রাখে। তো উইলিয়াম যেহেতু একজন তুখোর ডিটেকটিভ, তার কাছে অবশ্য FBI এই বিষয়টি গোপন না। তাই সে পরে একজন FBI স্পাই থেকে $100 মাধ্যমে গোপন এই তথ্যটি সংগ্রহ করে। তো এরপর সেখানে দেখা যায় শুধু একজন মানুষই গত কয়েক মাস ধরে এই ধরনের বই বেশি পড়ছে, যার নাম জনাথন র। এরপর তারা জন্ডোর অ্যাড্রেস পাওয়ার পরে তার উপরে নজর রাখার জন্য তার বাড়ি চলে যায়। কিন্তু বিরাট এক হলের মধ্যে অনেকগুলো বেচেলা এবং ফ্যামিলি বাসার মধ্যে কোনো একটিতে জন্ডোর বাসা। তো এর জন্য যখন উইলিয়াম এবং মিলস জন্ডোর বাসা খুঁজছিল, আর ঠিক তখনই একটি লোক এসে তাদের উপরে আচমকা গুলি চালায়। তখন আর ডিটেকটিভদের বুঝতে বাকি হয় না
এটা আর কেউ না, বরং এটাই হলো জন্ড। আর শুরু হয়ে যায় চোর পুলিশের খেলা। উইলিয়াম এবং মিলস জন্ডকে ধরার জন্য ধাওয়া করে, কিন্তু শত চেষ্টা করার পরেও মিলস জন্ডকে ধরতে পারে না। কিন্তু আচমকা জন্ড এসে মিলসের উপরে আক্রমণ করে এবং কুপঘাত করে দেয়। তার মাথায় বন্দুক তাক করে ফেলে, আর ঠিক যখনই গুলি করে দিবে ঠিক তখনই কিছু একটা মনে করে জন্ড মিলসকে আর মারে না, বরং সেখান থেকে সে চলে যায়। এরপরে উইলিয়াম আসে এবং মিলসকে উদ্ধার করে বলে, তুমি কি ঠিক আছো? উত্তরে মিলস বলে, হ্যাঁ তেমন কিছু না, হালকা আঘাত পেয়েছি। এরপরে উইলিয়াম মিলসকে রেস্ট নিতে বলে, কিন্তু মিলস জন্ডর ঘরে তল্লাশি করতে চায়। তখন উইলিয়াম মিলসকে বোঝায়, আমাদের কাছে তো রেড দেওয়ার কোনো পারমিশন নেই, আমরা যদি বিনা কারণে রেড দিই তাহলে আমরা আইনগতভাবে সমস্যায় পড়ব। তো এখন কি করা যায়? তল্লাশি তো করতেই হবে, তাই না? তাই উইলিয়াম এবং মিলস মিলে একটি প্ল্যান করে। তারা জন্ডর প্রতিবেশীকে কিছু টাকা ঘুষ দিয়ে পুলিশের কাছে একটি মিথ্যা অভিযোগ দেয়। এরপর যখন পুলিশ আসে তখন ওই প্রতিবেশী বলে, এই ঘরের কর্মকাণ্ড নিয়ে আমার সন্দেহ হয়, তাই এই দুইজন ডিটেকটিভকে তারা নিয়ে এসেছে ঘর তল্লাশি করার জন্য। এরপর পুলিশ নির্দ্বিধায় তাদেরকে ঘরটিকে তল্লাশি করার অনুমতি দেয়। তবে ঘরে ঢোকার পরে তারা দুইজনেই অবাক হয়ে যায়। তারা দেখতে পায় পুরো ঘরটা যেন একটা টর্চার সেল। সেখানে সাজানো রয়েছে মানুষকে কষ্ট দিয়ে মারার জন্য বিভিন্ন জিনিসপত্র এবং লাইব্রেরির সমান বই। তবে তারা যে জিনিসটি দেখে সবচেয়ে বেশি অবাক হয় সেটি হলো ওই বাড়িতে তাদের নিজেদেরও ছবি আছে। মূলত আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম তোমাদের একজন সাংবাদিককে মনে রাখতে, ওই যে মিলস যাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ওই লোকটা কোনো সাংবাদিক ছিল না, বরং ওই লোকটাই ছিল সিরিয়াল কিলার। তো এরপরে আরও তল্লাশি করার পরে ওই ঘরে পাওয়া যায় একটি পতিতা মেয়ের ছবি। তো এর থেকে উইলিয়াম এবং মিলসের বুঝতে আর বাকি হয় না এই মেয়েটি হলো কিলারের নেক্সট টার্গেট। এরপরে হয় কি, কিছুক্ষণ পরে উইলিয়াম এবং মিলসের কাছে একটি কল আসে। সেটি করেছিল স্বয়ং কিলার। কিলার ওদেরকে বলে, তোমরা যে আমাকে বুঝতে পেরেছো তার জন্য তোমাদেরকে অভিনন্দন, এবং তোমরা নিশ্চয়ই খুব স্মার্ট ডিটেকটিভ, কিন্তু তোমরা আমাকে এত দ্রুত ধরতে পারবে না। আমি খুব দ্রুতই আমার কাজের প্যাটার্ন ঘুরিয়ে ফেলবো। এইরকম একটা ছোট থ্রেড দিয়ে কিলার ফোনটা রেখে দেয়। তো এরপরে ওরা বুঝতে পারে কিলার খুব দ্রুতই তার কিলিং মিশন কমপ্লিট করবে। তাই দেরি না করে তারা চলে যায় একটি রেড জোনে ওই পতিতা মেয়েকে খোঁজার জন্য। কিন্তু তাদের পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যায়। সেখানে যাওয়ার পরে তারা একজন লোককে ভীষণ ট্রমাটাইজভাবে পড়ে থাকতে দেখে। লোকটি উইলিয়াম এবং মিলসকে জানায় যে জন্ড নামের এক ব্যক্তি তার মাথায় পিস্তল রেখে একটি ধারালো অস্ত্র পরে মেয়েটিকে রেপ করতে বাধ্য করেছে। লোকটি আরও বলে, সেই ধারালো অস্ত্র পরে মেয়েটিকে রেপ করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটি সেখানেই মারা যায়। আর সেই করে সেখানে লিখে গিয়েছিল বাইবেলের আরেক মহাপাপ কামনা। আর এই দিকে এখনও দুই ডিটেকটিভ ওইরকম কোনো বড় ধরনের সূত্র খুঁজে পায়নি জন্ডকে ধরার জন্য। তো এর পরের দিন আবারও তাদের কাছে একটি খুনের খবর আসে, আর এই খুনটা ছিল জন্ডর 5 নম্বর খুন। সেখানে সে লিখে গিয়েছিল বাইবেলের আরেক মহাপাপ অহংকারের কথা। মূলত যে খুন হয়েছিল সে ছিল একজন মহিলা মডেল। তার চেহারা পুরোপুরি জন্ড বিকৃত করে দিয়েছিল। আর আমরা জানতে পারি জন্ড এই মহিলা মডেলকে পুরো চেহারা বিকৃত করার পরে মেয়েটিকে অফার দিয়েছিল যে চাইলে তুমি এই চেহারা নিয়ে বেঁচে থাকতে পারো, না হলে এই স্লিপিং পিল খেয়ে মারা যাও। তখন এই মডেল তার নিজের অপরূপ সৌন্দর্য হারিয়ে নিজের অহংকারের কাছে হেরে যায় এবং আত্মহত্যা করে। এরপরে উইলিয়াম এবং মিলস এই কিলারকে ধরার জন্য আরও ব্যস্ত হয়ে ওঠে। তো এরপরে এই সিরিয়াল কিলার করে বসে এক মারাত্মক কাণ্ড। সে রক্তমাখা শরীর নিয়ে নিজেই ধরা দেয় পুলিশের কাছে। তো এই হলো সেই জঘন্য সাইকো কিলার জন্ড। তো এর মতন এত বড় সাইকো কিলার নিজ থেকে ধরা দেওয়ার মানে হলো তার আরও বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে। তাই তাকে পুলিশ সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং পরে তার জবানবন্দিও নেওয়া হয়। জন্ড একই সাথে বিশাল চালাক এবং উন্মাদ ব্যক্তি। সে এতটা স্মার্ট ছিল যে নিজের হাতের সব আঙুলগুলো কেটে রেখে দিয়েছিল যাতে তার কোথাও ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। অন্যদিকে জন্ডর উকিল ডিটেকটিভদের জানায় যে জন্ড বলেছে ইতিমধ্যে সে আরও 2টি খুন করে ফেলেছে এবং সেই লাশ শুধুমাত্র উইলিয়াম এবং মিলসকেই দেখাতে চায়, এবং যদি উইলিয়াম এবং মিলস তার সাথে না যায় তাহলে সে নিজেকে পাগল বা উন্মাদ বলে নিজের সাজা কমিয়ে নেবে। উপস্থিত ডিটেকটিভরা বলে লাস্ট ভিকটিম থেকে তারা জন্ডর রক্তের চিহ্ন পেয়েছিল, তাই জন্ডর উকিল তাকে কোনোভাবে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তখন জন্ডর উকিল জানায় যে সে নিজেও জন্ডকে নির্দোষ প্রমাণ করতে চায় না, শুধু চায় জন্ড যেন তার সঠিক বিচার পায়। অন্যদিকে উইলিয়াম এবং মিলসও এই খেলার শেষ দেখতে চায়, তাই তারা কিলারের প্রস্তাবে রাজি হয়ে যায়। তো এরপরে জন্ডকে নিয়ে 2 ডিটেকটিভ বেরিয়ে পড়ে। কিলারের শর্ত মোতাবেক শুধুমাত্র এই 2 ডিটেকটিভ তার সাথে যেতে পারবে, তাছাড়া
অন্য কেউ তার সাথে যেতে পারবে না, তাই আমরা তাদের সাথে অন্য কোনো পুলিশ সদস্যকেও দেখতে পাই না, কিন্তু উপর থেকে হেলিকপ্টার দিয়ে তাদের উপরে নজর ঠিকই রাখা হচ্ছিল। যাই হোক, কিলার ডিটেকটিভদের বলে শহরের বাইরে গাড়িটি নিয়ে যেতে। কিলার যেতে যেতে আরও বলে, এই লোকগুলোকে মেরে আমার কোনো আফসোস নেই, কারণ এই লোকগুলো ছিল সমাজের আবর্জনা। তখন মিলস বলে, তুমি শুধু নির্দোষ মানুষদেরকেই মেরেছ। তখন কিলার জবাব দেয়, সে যাদের মেরেছিল তারা সবাই ছিল পাপী। যেমন সে যে মোটা লোকটাকে মেরেছিল সে ছিল প্রচণ্ড খাদক, প্রয়োজনের চেয়ে বেশি খেত, তাই সে তাকে হত্যা করেছে। ওইদিকে ওই উকিল ছিল দুনিয়ার সবচেয়ে পাপিষ্ট উকিল, যে কিনা টাকার লোভে খুনি কিংবা ধর্ষক যে কাউকে নির্দোষ প্রমাণ করে দিত, তাই তার লোভ শেষ করে দিতে সে তাকে হত্যা করেছিল। আর ওই মডেলকে সে মেরেছিল তার সৌন্দর্যের অহংকার ঘুরিয়ে দেওয়ার জন্য, আর ভিক্টরকে মেরেছিল তার অলসতার জন্য। সে চেয়েছিল সে কোনো কাজকর্ম করবে না, শুধুমাত্র সমাজের ড্রাগস বিক্রি করবে। আর সে ওই প্রতিটা মেয়েকে মেরেছিল কারণ সে পুরো শহরে এইড ছড়াচ্ছিল। ওই কিলার আরও বলে, আমি এদেরকে মেরে এই শহরের আবর্জনা এবং জংলা সাফ করেছি। আমাকে স্বর্গীয়ভাবে বেছে নেওয়া হয়েছিল এই কাজের জন্য। কিলার আরও বলে, এই কারণে আমাকে মানুষ যুগের পর যুগ মনে রাখবে। তো এর মাঝে যখন মিলস কিলারের কথাগুলো শুনছিল তখন কিলার বলে ওঠে, তুমি কি জানো আমি তোমাকে ওই দিন চাইলে মারতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি কেন? কারণ এই কাহিনীতে তোমারও একটা পার্ট আছে। এই কথা শুনে মিলস কিছুটা চিন্তিত হলেও রেগে গিয়ে কিলারকে চুপ থাকতে বলে। তো এরপরে তারা গাড়ি নিয়ে একটি নির্জন জায়গায় পৌঁছায়, মানে কিলার যেখানে আসতে চেয়েছিল ওই জায়গাটা আর কি। যাই হোক, তো ভাই ব্রাদার, তোমাদের আগেই বলে রাখি এখানে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমরা আগে কখনো কোনো ছবিতে দেখোনি, কিংবা তোমরা হয়তো কেউ চিন্তাও করোনি। তাই নলেজের অবসর একটি অসাধারণ ধাক্কা খাওয়ার জন্য। যাই হোক, এখন গল্পে আসা যাক। এরপরে মিলস কিলারকে গাড়ি থেকে বের করে এবং কিলার উইলিয়ামকে বলতে থাকে, এখন বাজে কত? 7টা বাজে, তোমাদের জন্য কিছু আসতে চলেছে। তো তখন উইলিয়াম বলে, এখন তো 7টাই বাজে। কিছু সময় পরে উইলিয়াম দেখতে পায় দূরে একটি গাড়ি আসছে, তাই উইলিয়াম তার গাড়ি নিয়ে দ্রুত সেই গাড়ির কাছে যায়। এরপর গাড়িটিকে থামিয়ে গাড়ি ড্রাইভারকে নামতে বলে। ড্রাইভার ভয়ে ভয়ে নামার পরে উইলিয়ামকে বলে সে কেবল একটি পার্সেল ডেলিভারি দিতে এসেছে। জন্ড নামের কোনো এক ব্যক্তি তাকে $500 বিনিময়ে এখানে ঠিক 7টা বাজে একটি পার্সেল পৌঁছে দিতে বলেছিল। তো এরপরে উইলিয়াম সেই পার্সেলটিকে রেখে ড্রাইভারকে চলে যেতে বলে। তো এখন ভাবার বিষয় হলো, এই বাক্সে আসলে কি আছে? ওই কিলার কি কোনো বম রেখেছে, নাকি বাক্সের মধ্যে অন্য কোনো গিফট আছে? তো উইলিয়াম আর বেশি অপেক্ষা না করে বক্সটিকে ওপেন করে, কিন্তু সাথে সাথে উইলিয়াম ভয় পেয়ে কয়েক হাত দূরে চলে যায়। দেখে মনে হচ্ছিল যেন সে মৃত্যুর ফেরেশতাকে দেখেছে। সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার করতে করতে মিলসের কাছে চলে আসে এবং মিলসের হাতের গান রেখে দিতে বলে। তো এখানে মিলস কোনোভাবে বুঝতে পারছে না কেন উইলিয়াম তার গান রেখে দিতে বলছে। সে কি ভাই দেখলো ওই বক্সে। তো এখানে উইলিয়াম কাঁদো কাঁদো গলা শুধু একটা কথাই বলতে থাকে, প্লিজ ভাই তোর গানটা রেখে দে। তো মিলস বারবার ওই বক্সে কি দেখেছে তা জিজ্ঞাসা করলেও উইলিয়াম কোনো অজানা কারণে কোনো উত্তর দিতে পারে না। তবে জন্ড এবার সকল রাজ খুলে মিলসকে বলে, তোমাকে আগেই বলেছি এই গল্পে তোমারও একটি গুরুত্বপূর্ণ পার্ট আছে। আমি ইতিমধ্যে খাদক, লোভী, অহংকারী, অলস, কামনা পাপীকে শেষ করেছি। তো এখন বাকি রয়েছে ক্রোধ, হিংসা। তো মিলস, তোমার এত সুন্দর সাজানো সংসার দেখে আমার হিংসে হয়েছিল, তাই আমি চুপিসারে তোমার ওয়াইফের কাছে গিয়েছিলাম তাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু তোমার বউ তাতে রাজি হয়নি, তাই আমি ওর গলা কেটে এই পার্সেলে নিয়ে এসেছি। তো ভাই ব্রাদার, তোমরা বুকে হাত দিয়ে বলবা কে কে আন্দাজ করতে পেরেছিলে, কিংবা কে কে পারোনি এই কিলার শেষ পর্যন্ত এই কাজ করতে পারে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। যাই হোক, এই কথা শুনে মিলস পুরো পাথর হয়ে যায়, সে যেন অন্য এক জগতে চলে যায়। তো বুঝতেই পারছো কি হতে পারে একজন মানুষের ওই সময়টায়। মিলস চিৎকার করে উইলিয়ামকে বলতে থাকে, এই পাগল যা বলছে তা সত্য কিনা, প্লিজ উইলিয়াম আমাকে বলো। কিন্তু উইলিয়ামের মুখ দিয়ে তখনও কোনো কথা বের হয় না। তাই মিলস ভেবে নেয় এই কিলার যা বলছে তা সত্য। সে তার সাজানো গোছানো সংসারটাকে এবং তার প্রিয়তমাকে খুন করেছে। তাই মিলস সোজা গিয়ে কিলারকে গান পয়েন্ট করে, আর ঠিক তখনই উইলিয়াম বলে ওঠে, প্লিজ মিলস তুমি এটা করো না, কারণ ও চায় তুমি ওর সবদল পাপ ক্রোধ বশীভূত হয়ে ওকে হত্যা করো।
ও ওর এই অভিশপ্ত জীবনটা একটা মাস্টার প্ল্যান করে শেষ করতে চায়। প্লিজ তুমি ওকে জিততে দিও না। ও চায় ওর এই পাপ চক্র যেন পূর্ণ হয়। এখন যদি তুমি এটা করো তাহলে ও সফল হয়ে যাবে এবং আমরা তার কাছে হেরে যাব, কারণ এই কাজটির জন্য ওকে মানুষ যুগের পর যুগ মনে রাখবে। উইলিয়াম আবারও চিৎকার করে বলে, প্লিজ মিলস, ওকে জিততে দিও না। তো এইসব কথা শুনে যখনই একটু মিলস নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিল, আর ঠিক তখনই জন্ড তার মাস্টারপিস শেষ চাল দেয়। ও মিলসকে বলে, আচ্ছা তুমি কি জানো তোমার বউ গর্ভবতী ছিল? শালার একটা মারতে গিয়ে আরেকটা ফিরে পেয়ে গেছি। তবে তোমার এই বাচ্চার জন্য টিসি আমার পায়ে পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, আরেকটা কথা, ওর গলা কাটার সময় ওর নাকি অনেক কষ্ট হচ্ছিল। এইরকম বিভৎস বর্ণনা শুনে মিলস আর নিজেকে ধরে রাখতে পারে না। ওর সাথে সাথে ওকে শ্যুট করে মেরে ফেলে। আর একই সাথে এই সাইকোর 7 নাম্বার পাপেরও পূর্ণতা পায়। এই সাইকো নিজে মরে গেলেও তার মিশনকে কমপ্লিট করে দিয়ে যায়। বিশ্বাস করো ভাই, জীবনে অনেক মুভি দেখেছি কিন্তু এইরকম এন্ডিং কোনো মুভিতে পাইনি। একটা সাইকো কতটা তুখর বুদ্ধিমান হলে এইরকম একটা মাস্টার প্ল্যান সাজাতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন যেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, এবং পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও তাও কমেন্টে লিখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।